মানে একটা গ্রাম আছে রনিনপাড়া, ওই গ্রামটা থেকে আপনি 7 থেকে 8টা ঝর্ণায় যেতে পারবেন, এবং সবগুলো ঝর্ণা বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত যেটা তিনার সাইতার, সেটা ওই গ্রাম থেকে যেতে হয়। সবচেয়ে বড় জলপ্রপাত তিনার সাইতার, সেপ্রুয়া, মাংসন সাইতার, এরকম চমৎকার চমৎকার ঝর্ণা। এই ঝর্ণাগুলো আমরা যখন ছেলেমেয়েদের নিয়ে যেতাম, ইউনিভার্সিটির ছেলেমেয়েরাই তো যাইতো, যখন আমরা নিয়ে যেতাম আসার সময় অনেক সময় আমরা কী করতাম, আমরা আদার গাড়ি পাইতাম, যে এই শুকনো সময় আদার তোরা নিয়ে আসে, এরকম গাড়ি ওই পাহাড়ি পথ ধরে আসে ওরা, একদম কাঁচা পথ। আমরা ওই গাড়িগুলো যদি পেয়ে যেতাম 10 বাজে উঠে পড়লাম। এখন বাস তো রাতের বেলা বান্দরবন থেকে, এখন চলে আসছেন সকালে, আপনি কী করবেন? ওই টাইমটা আমরা ওখানে গিয়ে আমরা বসে থাকতাম, এই বাঁশ কাটতাম, ভেলা বানাইতাম, আগাইতাম, দেখতাম। এইটা এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্পট হয়ে গেছে, এটা চোখের সামনে হলো। এবং আমরা এখন তার মানে এইটা বলার এই কারণ যে স্পট বলে তো আসলে কিছু নাই। আজ থেকে 10 বছর আগে সাদিক বলে কিছু ছিল না তো। স্পট বলে তো আসলে কোনো কিছু নাই। স্পট তো আমরাই তৈরি করতে পারি প্রতিদিন, আমরা তৈরি করছি বলেই তো আজকে এই জায়গাগুলো মানুষ যাচ্ছে। তাহলে আমার সৌন্দর্যটা আমি কি ভাবতেছি, পুরো এত বাংলাদেশের 10% জায়গা চিটাগং হিল ট্র্যাক্স, আমাদের বাংলাদেশের 10% জায়গা কিন্তু কম না। এত বড় একটা ল্যান্ডস্কেপ, এত সৌন্দর্য, এত নদী, এত ঝর্ণা, এইগুলা আমরা কিন্তু একেবারেই আমরা আমাদের পর্যটনে কিন্তু আমরা কোনোভাবেই যুক্ত করতে পারিনি। কেন যুক্ত করতে পারিনি? এখন সমস্যাটা হলো রাজনৈতিক। আমরা তাদেরকে হয়তো বুঝতেছি না, নাহলে তারা আমাদেরকে বুঝতেছে না। আমাদের মধ্যে একটা গ্যাপ আছে, রাষ্ট্র এই গ্যাপটা তৈরি করছে। রাষ্ট্র এই গ্যাপটা কেন বলতেছি, রাষ্ট্রকে দোষ দিচ্ছি, কারণ আমরা ব্যক্তি মানুষ তো কিছু না, সিদ্ধান্ত তো সব রাষ্ট্র নিচ্ছে। আমার পক্ষ থেকে আমার রাষ্ট্রই সিদ্ধান্ত নিচ্ছে। তার মানে আমাদের এই কথাগুলো বলতে হবে যেন আমার রাষ্ট্র এই জিনিসটাকে, আমরা চাই যে আমাদের প্রতি ইঞ্চি ভূমিতে আমাদের পা দেওয়ার অধিকার আছে। আমরা আমাদের চিটাগং হিল ট্র্যাক্সের প্রতি ইঞ্চি ভূমিতে যাইতে চাই। এখন বমদের সঙ্গে 10-15 বছরে তারা তো কখনো, আমরা তো আক্রান্তের শিকার হইনি। আমরা ক্যামেরা নিয়ে যাই, গিটার নিয়ে যাই, তাদের সঙ্গে থাকি, খাই, এতগুলো ছেলে মেয়ে গেছে, তাদের বাড়িতে থাকছে, তারাই আশ্রয় দিছে, তারাই সিকিউরিটি দিছে। কারণ আপনি তার গ্রামে, তার বাড়িতে টাকা খরচ করতে গেছেন, আপনার সিকিউরিটির সমস্যা হবে কেন? আপনি ওই বাড়িটাতে থাকতেছেন, ওই গ্রামীণ মানুষটা টাকা পাচ্ছে, কোনো কর্পোরেট মানুষ টাকা পাচ্ছে না। আপনি তার বাড়িতে খাচ্ছেন, আপনি দেখতেছেন, আপনি তার জীবনের সঙ্গে পরিচিত হতে পারতেছেন, তার জীবনযাপনের সঙ্গে পরিচিত হতে পারতেছেন। তাদের জন্য এটা একটা অপরচুনিটি, আমাদের জন্য একটা অপরচুনিটি। এই জায়গাটা কুকিচিন জাতি, কুকিচিন নিয়ে মানুষ বম জাতি গোষ্ঠী চেনে না, চেনে হলো কুকিচিন, তাই না? মনে করে যে এই যে আমার মিডিয়া, আমার রাষ্ট্র, আমার প্রশাসন সবাই তাকে বলে দিল এক নামে সন্ত্রাসী। তারপরে থেকে মানুষ চেনা শুরু করলো। কিন্তু এটা এত চমৎকার একটা জাতিগোষ্ঠী ভাই, মানে বমরা খ্রিস্টান হয়েছে 100 বছর আগে। মিশনারির আন্ডারে যেগুলো আছে, দিনাজপুরে আছে, আমাদের দিনাজপুরে গিয়ে দেখবেন প্রচুর বম বাচ্চা আছে, আমি অনেকগুলো বাচ্চাকে নিয়ে গেছি। আপনি দেখবেন যে জুম থেকে আসতেছে একটা লোক, একের কিচ্ছু নাই, সে এসে গিটারটা হাতে ধরে গান গাচ্ছে, মানে এত সুন্দর লাগবে। আপনি ভাববেন যে এই জায়গায় এটা সম্ভব। এত চমৎকার সংস্কৃতিতে একটা অনেক চমৎকার একটা জাতিগোষ্ঠী, সেই জাতিগোষ্ঠীটাকে আমরা কুকিচিন বলে এটাকে আমরা ওই গ্রামীণ মানুষদের সঙ্গে যেটা করছি বা রাষ্ট্র যেটা করছে, এখন সমস্যা যে নাই সেটা না তো, সমস্যাটা তৈরি হলো কীভাবে, এই জিনিসগুলো কিন্তু কেউই বলতেছে না, সবাই সব কিছু স্কিপ করে গেছে। এই জায়গাটা আমরা নষ্ট করে ফেলছি, এবং এই জায়গাটা যদি আমরা ঠিকভাবে আসলে করতে পারি, তাহলে আমাদের পর্যটন অবশ্যই আগে যাবে। এই হলো বিষয়। আর কার কোনো কোশ্চেন? এখন কোশ্চেন করেন একটু, মোটামুটি একটা আলোচনা করলাম ফরেন টুরিস্টের ব্যাপারটা নিয়ে। ফরেন টুরিস্ট আর কার কি কোশ্চেন আছে? পর্যটনকে কেন গুরুত্বহীনভাবে দেখা হয় আর কি? আচ্ছা, পর্যটনকে গুরুত্বহীনভাবে দেখা হয় কারণ আমরা পর্যটনটা তো আসলে তৈরি করতে পারিনি। গুরুত্বহীনভাবে দেখার কিছু নেই, পর্যটনটা আমরা তৈরি করতে পারিনি। ধরেন বাংলাদেশে পর্যটন কর্পোরেশন নামে একটা জিনিস আছে, বস্তু আছে, এই বস্তুটার কোনো প্রমোশন আপনি পাইছেন? এইটার সঙ্গে ফরেন টুরিস্টের কানেকশন আছে। আমরা 150 কিলোমিটার একটা সমুদ্র সৈকত, আমরা 5 কিলোমিটার জায়গায় কি ফরেনারদের জন্য ছেড়ে দিতে পারছি? এত বড় সমুদ্র সৈকত আমার পড়ে আছে, সবাই ওই লাবণী, কলাতলি, সুগন্ধাতে গিয়ে ভিড় করতেছে। এত বড় একটা সৈকতে আমি 5 কিলোমিটার আপনি ফরেনারদের জন্য ছেড়ে দেন না। আজকে আপনি আবার মানসিকতা চেঞ্জ করতে হবে। আজকে 5 কিলোমিটার জায়গায় যদি গভর্নমেন্ট ছেড়ে দেয়, কালকেই বলবে এই যে বিদেশিদের কাছে বিক্রি করে দিছে, এবং ওই ফরেনারদের ছবি তোলার জন্য দেখবেন যে লাইন ধরে গেছে চারপাশে মানুষ।
মূল সমস্যাগুলো এসবই। এবং পর্যটন কর্পোরেশনে আপনি কোনো বিজ্ঞাপন পাইছেন এখন পর্যন্ত? পর্যটন কর্পোরেশন নামে যে একটা জিনিস আছে এবং তারা যে একটা প্রমোশন করবে যে হ্যাঁ বিউটিফুল বাংলাদেশ আগে করতো, দুই একটা ভিডিও টিডিও পাইতাম, এখন তো আমরা এটাও পাই না যে হ্যাঁ বাংলাদেশে কেন আসবে ফরেন টুরিস্ট। আপনি কোথাও ঘুরতে গিয়ে ফরেনার দেখতে পান এখন? আগে যে 2-4টা দেখতে পাচ্ছেন কক্সবাজার, এখন সেটাও পান না। শুধু যা একটু সুন্দরবনে আসে, সুন্দরবনটা মোটামুটি মেনটেন করে, সুন্দরবনে যা একটু আসে, এছাড়া আমরা ফরেন টুরিস্ট আর পাচ্ছি না। ফরেনারের ব্যাখ্যা একটু কি আপনার মতে, মানে অ্যাকর্ডিং টু ইউ, কিভাবে বাংলাদেশের পর্যটন শিল্প এই বাধা প্রতিবন্ধকতাগুলো দূর করতে পারে এবং এখানে পর্যটন কর্পোরেশন কি ধরনের ভূমিকা রাখতে পারে আর কি? অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রথম ব্যাপারটা হলো ট্রেড লাইসেন্স বলে একটা বস্তু আছে না। মজার ব্যাপার, ট্যুরিজম কোম্পানির সর্বপ্রথম আমি যখন ট্রেড লাইসেন্স করতে যাই, প্রথমে গেছি ঢাকায় সিটি কর্পোরেশনে। পর্যটন কর্পোরেশনের কাজকে এটা থেকে ট্রেড লাইসেন্স আসলো। তারা আমাকে বলে ট্রাভেল এজেন্ট বা এজেন্সি ট্রেড লাইসেন্স হবে, ট্যুরিজম কোম্পানির কোনো ট্রেড লাইসেন্স হয় না। হ্যাঁ, ট্রাভেল এজেন্সি বিমানের ব্যবসা, বিমানের টিকিট সেল। আমি তো ভাই বিমানের টিকিট সেল করি, আমি আপনাকে নিয়ে ঘুরতে যাই ইন্ডিয়া সঙ্গে ভুটান অথবা ইন্ডিয়ার সঙ্গে নেপাল, এইরকমভাবে ট্যুর করতাম। মানে এখান থেকে চেহারাবান্ধা হয়ে ঢুকতো, দার্জিলিং ঘুরতো, আবার ভুটান ট্যুর করে তারপরে ব্যাক করতো। এই ট্যুরগুলোতে আমরা সবাই তো বৈধভাবে ডলার নিয়ে যাবে, বা ধরেন ব্যাংকের কাছে গেলাম যে আমাদের না এতগুলো ডলার তো দেওয়া যাবে না, কোনোভাবে না। আমি বললাম ভাই আমি বৈধভাবে আমি এই ট্যুরগুলো করাচ্ছি, সবাই যাচ্ছে, কিন্তু আমি একটা ব্যাংকিং চ্যানেল টাকা দিতে চাই, যেন আমার রাষ্ট্রের যে ট্যাক্স, আমি এই ট্যাক্সগুলো পে করতে চাই। হবে না, এতগুলো ডলার দেওয়া যাবে না। কেন দেওয়া ভাই, এতগুলো টাকা তো নিয়ে যাচ্ছে, হুন্ডির মাধ্যমে নেন। মানে আমাকে ব্যাংক বলতেছে ভাই হুন্ডির মাধ্যমে নেন টাকা। এখন যদি আপনি ধরেন 100 জন ডিপার্টমেন্ট ট্যুরে আপনি দেশের বাইরে যান, 100 জনের টাকা আপনি শপিং করবেন, করবেন, ও করবেন, ঘুরবেন, আপনার কতগুলো টাকা। এখন কী করতে হয়, ও একজন ইন্ডিয়ান মানুষ, তার একটা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আছে বাংলাদেশে, ওই অ্যাকাউন্টে টাকা দেয়, এখানে ওই স্লিপ নেই, বর্ডার পার হয়ে স্লিপ দেখায়, তারপরে ইন্ডিয়ান কার্ডে ছিল, এভাবে ট্যুর করাই। এই বুদ্ধি কে দিল? ওই ব্যাংকালা আমাকে দিল। আমার রাষ্ট্র এই জায়গায় পড়ে আছে। পর্যটনের কথা বলতেই এতগুলো কথা আসলো। হ্যাঁ, তাহলে এইটা সলিউশন কি আপনারা বলেন? ইন্ডিয়াতে এই প্রবলেমগুলো নেই। না, ইন্ডিয়াতে এই প্রবলেমগুলো নেই। ওরা পর্যটনে বহুদূর আগে গেছে ভাই। আমরা এখান থেকে সমালোচনা করতে পারি, তারা পর্যটনে এত দূর আগে গেছে। তারা এখন বার্ড ফেস্টিভ্যাল করতেছে, বাটারফ্লাই ফেস্টিভ্যাল করতেছে, ম্যাঙ্গো ফেস্টিভ্যাল করতেছে, হট ফেস্টিভ্যাল করে। মানে গরমের দিন আপনি নদীতে গিয়ে সাঁতার কাটবেন, হট ফেস্টিভ্যাল ডেকে হাজার হাজার ট্যুরিস্ট ডাকে, গরমের দিন নদীতে গোসল করাচ্ছে। এইটা হলো পর্যটন। পর্যটন কি? পর্যটন তো একটা হাওয়ার উপর একটা জিনিস, আপনি যেটা আনন্দ পাবেন সেটাই পর্যটন। আমরা একটা চমৎকার কথা বলি যে পর্যটনের মানুষ বলে না যে ধর্ম পালন করে, আমরা বলি প্রতিটা ধর্ম আমাদের কাছে কালচার, আর আমাদের কাছে ট্যুরিজমটাই ধর্ম। হ্যাঁ আপু, আমাদের যে ফেস্টিভ্যাল কথা হচ্ছিল, যে বার্ড ফেস্টিভ্যাল, এরকম অনেক ধরনের ফেস্টিভ্যাল হচ্ছে, তাহলে আমাদের এখানে আসলে ফেস্টিভ্যাল নামাইতে আপনাদের দিক থেকে, আপনারা যারা ট্রাভেল এজেন্সি আছেন, মানে আপনাদের দিক থেকে আসলে প্রতিবন্ধকতা কোথায়? এটা রাষ্ট্রীয়ভাবে কিছু কি, মানে আপনারা নিজ উদ্যোগে কেন নিতে পারছেন না? ভালো প্রশ্ন, চমৎকার প্রশ্ন। আপু সবসময় দারুণ প্রশ্ন করে, সবসময় প্রশ্নের দিক থেকে আপু দারুণ। এইটার কারণ হলো আজকে আমরা যে বিষয়ে এখানে কথা বলতেছি, এই বিষয়ে কথা বলার মানুষের খুবই অভাব। এইটাই আমাদের, আপনি গাছ নিয়ে কথা বলবেন, দেখবেন কেউ আগায় না। তো আমরা প্রাণ প্রকৃতি নিয়ে একেবারেই সচেতন না। পর্যটন তো অনেক পরের ব্যাপার। আমরা যদি এই জিনিসটা করতে পারি, আমাদের এই যে আলোচনাগুলো, এটা যদি আমরা রেগুলার বাড়াইতে পারি, আমাদের তো সবারই কাজ আছে, আমারও কমার্শিয়াল কাজ আছে, আপনারও পড়াশোনা আছে, আপনাদেরও, সবাই কিন্তু ব্যস্ত সবার জায়গা থেকে, তাই না? এই জায়গা থেকে আমরা যদি একটা ভালো কাজের পেছনে সময়টা দিই, এই যে মাত্র শুরু হলো না, এবং শুরু হওয়ার পরে সব, এরপরে তো আরও সেশন হবে, আপনারা সব রেকর্ডিং করবেন, আপনারা একটা পেজ করেন, এই জিনিসগুলো জানান, লোক সংখ্যা বাড়ুক। আমরা তো এখানে কোনো পলিটিক্যাল কাজ করতেছি না বা অন্য কোনো কিছু করতেছি না, আমরা প্রাণ প্রকৃতি, পর্যটন এসব নিয়ে কথা বলতেছি। আমরা এই সেমিনারটা আজকে এই যে মোরদের নিয়ে কথা হলো, এরপরে সেমিনার আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু, আমরা ওই একটা মোড়পাড়ায় গিয়ে একটা সেমিনার করব। আমরা যদি এটা চালু করি, তাহলে ফেস্টিভ্যাল কোনো ব্যাপার না, সব ধরনের ফেস্টিভ্যাল আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবো, নিজেরাই তৈরি করতে পারবো। আমরা প্রতিটা পাহাড়িদের নাম ধরে আমরা মোরো ফেস্টিভ্যাল করব। মোরো ফেস্টিভ্যাল মোরোদের গ্রামে গিয়ে হবে। ওই ফেস্টিভ্যালটা আমরাই করি না কেন? আমাদের এই পাঠচক্রের মাধ্যমে আমরা করি না কেন? চাকমা ফ্যামিলিতে আমরা বলবো যে চাকমা ফেস্টিভ্যাল, হ্যাঁ আমরা ওখানে যাব। ওই একটা মোরোপাড়া সিলেক্ট করবো বা একটা চাকমাপাড়া সিলেক্ট করবো, আমরা ওখানে যাব, ওখানে যে অ্যাক্টিভিটিসগুলো হবে, ওখানে আলোচনা হবে তাদেরকে নিয়ে যাওয়ার আগে আমরা একটু বইপত্র পড়বো, আরও
ওখানে আলোচনা হবে, ঘোরা হবে, সব কিছু হবে। এটা কিন্তু আমরা এখান থেকে শুরু করতে পারি। তার মানে আপনি বলতেছেন আমাদের যে আগ্রহ এবং লোকবল এই দুইটা অ্যাকচুয়ালি কম। হ্যাঁ, দুইটা খুবই কম। কারণ আমরাও যারা পর্যটনে আসছি বা ধরেন সবই কমার্শিয়াল ট্যুরিজম কোম্পানি, তাদের এই সাইডে কোনো আগ্রহই নেই। কারণ তাদের আগ্রহ থাকবে কেন? তারা তো সাজেকের মতো জায়গায় ওই আদিবাসীকে সরাই দিয়ে সে তো রিসোর্ট করছে, তার তো এখানে আগ্রহ থাকবে না, এটাই স্বাভাবিক। এখন আমার যদি কোনো রিসোর্ট থাকতো সাজেকে, তাহলে আমি ওখানে দায়ী হতাম। আমি এই কারণে করিনি এত বছরে। আমি বা চিটাগং হিলটাসে আমি কোথাও পাহাড় সমুদ্রে আমি কোথাও কোনো প্রপার্টি করিনি। সমস্ত আমরা চেষ্টা করছি, আমি আমার দিক থেকে চেষ্টা করছি ওই স্থানীয় মানুষটাকে ওখানে কীভাবে ইয়া করা যায়। আমরা কিন্তু ট্যুরে যাই, আপনার সাজেকে গিয়েও যেখানে থাকবেন, ধরেন খাগড়াছড়িতে যে রেস্টুরেন্টটাতে আমরা খাওয়াই সেটা হলো বাঁশঝাড়, ওটা একজন আদিবাসী রেস্টুরেন্ট। আমরা যখন আবার সাজেকে খাওয়াই সেটা চিম্বাল, সেখানে আমাদের লাইভ মিউজিক হয়। এই যে শরণ রায়, ইয়ারা সবাই সাংস্কৃতিক জোটেরা সবাই কিন্তু যখন বন্যা ত্রাণ নিয়ে গেছে তারা কিন্তু দেখছে এই জিনিসটা, ও তো ছিল। আমরা কিন্তু ওখানে আমরা লাইভ মিউজিক করি এবং ওই যে ট্র্যাডিশনাল ফুডটা আপনি ওখানে পাচ্ছেন, আমরা তার সঙ্গে একটা পরিচয় ঘটালাম, তাদের রিসোর্টেই আমরা রাখি। তাহলে কি হচ্ছে, আমরা কিন্তু কানেকশনটা। এখন আমিও যদি করি তাহলে তো আমিও তো একই দোষে দুষ্ট হলাম, এটা তো করা যাবে না। তো এই জিনিসটা যেহেতু আমরা করতেছি, কাজেই আমরা চাই এই সংখ্যাটা বাড়ুক, কারণ পরবর্তী জেনারেশন তৈরি হোক, যেন তারা পর্যটনে এভাবে আগে আসতে পারে এবং এভাবে ইনভেস্টমেন্ট করতে পারে। ইনভেস্টমেন্টটা কি, তাদের সঙ্গে থেকে আমরা তাদের রিসোর্ট যদি উঠে, আমি তো ট্যুরটা করাই, আমি তো প্রফিট করলাম, আমি তো তার ওখানে রেখে প্রফিট করলাম, আর এক এজেন্সি তো একটা অন্য জায়গায় রেখে প্রফিট করবে। তার মানে এখানে কিন্তু সবাই লাভবান হচ্ছে। হ্যাঁ, আপনি যদি গিয়ে ওখানে একটা রিসোর্ট করতে চান, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন, এবং এইটাই হচ্ছে, তখন আপনি বেশি পয়সা নেবেন, তখন আমাদের টুরিস্টের পকেট থেকে বেশি টাকা যাবে। এইটাই তো হচ্ছে। এই কারণে তো দেশে মানুষ না ঘুরে দেশের বাইরে ঘোরা যায়, মানে ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনাটা করতেছে, কারণ তারা তাদের স্থানীয় পর্যটন বিকশিত করছে, আমরা আমাদের স্থানীয় পর্যটন বিকশিত করতে পারিনি। এই জন্য আমাদের পর্যটনে এত খরচ। দেশের বাইরে তো আরো কম খরচে ঘোরা যায়। হ্যাঁ, আর কম খরচে ঘুরতে পারতেছেন, তাই না? আর কারো কোনো কোশ্চেন? আজানে একটা ব্রেক দিই নাকি?